বন্ধুরা, ধান রোপণের পরে 90% কৃষকরা এই তিনটা ভুল করে, যাতে ধানের ফলন কমে যায়। আজকে ঠিক তেমনই আপনাদেরকে দেখাবো যে ধান রোপণের পর 30 দিন কি কি যত্ন করলে আপনার ধানের ফলন ভালো থাকবে। তো ভিডিওটা না টেনে সাথেই থাকেন। যারা যারা ধান চাষ করতেছেন এই বছর, আমাদের সাথে থাকলে একটা ভালো পরামর্শ পাবেন এবং সরজমিনে আমরা কিভাবে ধান চাষাবাদ করি সেজনের বিষয়টা আপনাদেরকে দেখাবে। তো এর আগে দুইটা পর্ব দেখানো হয়েছে, তো এটা হচ্ছে আমাদের সিরিজের তৃতীয় পর্ব। তো আজকে সেটাই দেখবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম সুজনের গ্রুপে। তো যারা যারা বুড়ো ধান সম্পর্কে জানতে চান তাদেরকে আজকে জানাবো। এইগুলা দেখতেছেন সবই হচ্ছে বিধান 29, আর উপরে কিছু আছে বিধান 100। তো অনেক কৃষকরাই ধান রোপণের পরে কি কি যত্ন করতে হবে সেটা জানে না। ধান রোপণের 30 দিন, মানে এই 30টা দিন যে ধানের কি পরিমাণ যত্ন নিতে হয় সে বিষয়টার উপরে অনেকেই বুঝতেই চায় না, বা কেউ এগুলা বুঝে কি না সেটাও জানে না। অনেক কৃষক আছে ধান রোপণ করলো, কিন্তু ক্ষেত দেখার তাদের সময়টা পর্যন্ত হয় না, যে ক্ষেতের পারে আসবে সেটাও পায় না। তো প্রথমেই বলি, এটা হলো আপনার ক্ষেতের পানি ব্যবস্থাপনা। ক্ষেতে পানি ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে, এবং সেই সাথে পানি যদি আপনার ভালো থাকে তাহলে আপনার ধানটা শীতের মধ্যে, প্রচণ্ড শীতের মধ্যে দেখবেন ধানের মধ্যে আগে পানি দরকার হয়। তো মিনিমাম আপনার 2 থেকে 3 সেন্টিমিটার পানি দরকার এই 7 থেকে 10 দিন পর্যন্ত, 2 সেন্টিমিটার। আর 15 দিনের মাথায় আপনার সেটা আরেকটু পরিমাণ বাড়িয়ে রাখবেন। আবার দেখা গেছে বাংলাদেশের ম্যাক্সিমাম 90% কৃষকরাই কি করে, অতিরিক্ত পানি বাইরে রাইখা ধান গাছ পচাই ফেলে। তো এইগুলা দেখতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সবুজ আছে। তো আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে বিধান 29। তো সমস্ত ক্ষেত আমার হচ্ছে লাইনে গাড়া। তো এখানে 2 সেন্টিমিটার করে পানি রাখা হয়েছে। তো এই জন্য আর কি শীতের মধ্যেই, তারপরে দেখেন গোছাগুলা কি পরিমাণ সবুজ হয়ে গেছে, তাজা হয়ে গেছে। তো এমন হবে সবগুলাই, একটাও মিস যাবে না আল্লাহর রহমতে। তো এটা করার কারণ হচ্ছে আমি এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে আগাছানাশক পাউডার। তো ওইটা আমি ইউরিয়া সারের সাথে মিশিয়ে দিয়ে দিতেছি। তো হালকা পরিমাণ কিছু ইউরিয়া সার দিয়ে একটু মিলিয়ে রাখতে হবে। তো ওই যে যেটা দেখতেছেন ওটা হচ্ছে ধান ক্ষেতের পার্সিং। পার্সিং কী জন্য দেয় সেটার উপরেও আমি একটা তৃতীয় পর্বে আপনাদেরকে বলবো যে পার্সিংয়ের কী কী উপকারিতা পাওয়া যায়। তো এটার মধ্যে বললাম যে পানি ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হবে। এই 30 দিনে আপনি কী কী যত্ন করবেন। আর 20 থেকে 25 দিনের মাথায় ইউরিয়া সারে যে 1/3 বা 3/1 আপনি দিবেন। ইউরিয়া সারটা অনেকে আছে যে সব কিছু আগে দিয়ে ফেলে, এই ভুলটা কখনো করবেন না। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে আপনাদের যে বাংলা এই দেয়, অনেকে আছে ড্যাপ সার দেয়, এইগুলো আপনাকে আগেই সম্পূর্ণটাই, মানে কালো সার যেটা বলে, ওইটা আপনারা সম্পূর্ণই ব্যবহার করে ফেলবেন 25 দিনের মাথায়। আর বাদ বাকি যে মেডিসিন দেয় অনেকে আছে অনুখাদ্য, যেটা যখন আপনার ধান ক্ষেতের বয়স 30 হবে, 25 থেকে 30 হবে, তখন আপনি ধান খেতে একটা হালকা একটা নিড়ানি দিবেন। মানে আগাছানাশক দিলে আপনার সুবিধাটা হচ্ছে আপনার ক্ষেতে কোনো রকম ঘাস হবে না। তো আগাছানাশকের এই হচ্ছে সুবিধা। তো সেই জন্য আর কি আগাছানাশক ব্যবহার করলে আপনার ধানের যে একটা খরচ, শ্রমিক খরচটা আপনার কমে যাবে। এই জিনিসের জন্য আর কি অনেকে আগাছানাশকটা ব্যবহার করে থাকে। তো আরও বলবো এই পর্বে, আরও আপনাদের সাথে থাকবে অনেক কিছুই, অনেক ভালো ভালো টিপস দিব।
সাথেই থাকেন, ভিডিওটা না টেনে। আর বিশেষ করে চতুর্থ পর্বটা দেখতে কেউ ভুলবেন না, কারণ চতুর্থ পর্বে ধান ক্ষেতের এমন এমন কিছু টিক্স আসতেছে যেটা আপনারা কল্পনাও করতে পারেন না। অনেকে আছে ধান শুধু চাষাবাদ করেন কিন্তু লাভের মুখ দেখতে পারেন না। আপনারা যেন লাভের মুখ দেখতে পারেন সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক একটা পরামর্শ দিব। তো আমি আগেই বলেছিলাম ধান ক্ষেতের যে সঠিক একটা পরিমাপ, যে কতটুকু ফাঁকে ফাঁকে আপনি গোছা করবেন, এই মাপটা যেন আপনার ঠিক থাকে। মাপ ঠিক না থাকলে তাহলে কিন্তু আপনি শুরুতেই মার খেয়ে যাবেন। তো ধান ক্ষেতের আসল যে পরিমাপটা এটা তো ঠিক রাখবেনই, পাশাপাশি আপনার 15-20 দিনের মাথায় আগাছানাশকটা স্প্রে করেন বা সারের সাথে মিশিয়ে দেন। দেওয়ার পরে ক্ষেতের মধ্যে পানি 2 থেকে 3 সেন্টিমিটার বাইরে রাখবেন। ক্ষেত থেকে কোনো রকম পানি বের হতে দিবেন না, এটা কখনোই বের হতে দিবেন না, একদম বেঁধে রাখবেন। ওই পানিটা একটা সময় আপনার 2-3 দিনের মাথায় দেখবেন শ্যাওলা পড়বে, শ্যাওলা পড়তে সাহায্য করবে, তখন আপনার কাজে আসবে খেতে। তো এরপরে কি করবেন, 30 থেকে 35 দিনের মাথায় আপনার খেতে কোনো প্রকার পোকামাকড়ে ধরছে কিনা সেটা আপনার তদারকি রাখবেন, মানে দেখার উপরে থাকবেন যে পোকামাকড় ধরে কিনা। যদি পোকামাকড় ধরে তাহলে আপনি অযথা আগে কীটনাশক না দিয়ে আগে খেয়াল করবেন যে এই পোকামাকড়টা আপনার অতিরিক্ত ধরছে কিনা। যদি কম থাকে তাহলে আপনি অযথা কীটনাশক দিবেন না, মানে প্রয়োজনীয় যে ব্যবস্থাটা সেটা আপনি গ্রহণ করবেন। আর পোকামাকড় যেন না ধরে সেই বিষয়ে আপনি কি কি খেয়াল রাখবেন: 1, নিয়মিত বুরু খেতে নিয়মিত সেচ দিবেন। 2, নিয়মিত আপনার ধান ক্ষেত শুকানোর ব্যবস্থা করবেন। একবার শুকাবেন পানি দিবেন, শুকাবেন পানি দিবেন, এতে করে ধানের যে গ্রোথ এটা আপনার 100% আপনি আপনার ধানের যে গ্রোথটা পাবেন। তো যদি অতিরিক্ত পানি বাইরে আর কি জলাবদ্ধতা করে রাখেন তাহলে সেই ধানের যে পর্যাপ্ত গ্রোথ সেই গ্রোথটা পাবেন না। ভালো গ্রোথ পাওয়ার জন্য আপনি নিয়মিত শুকানোর ব্যবস্থা করবেন, এবং দেখা গেছে যে ধান শুকাইলে আপনার এটা অতিরিক্ত শিকড় ছাড়ে। যেমনটা বলছিলাম, যেটা হচ্ছে যে আপনার ধান খেতে যে ঠিক পরিমাণ যদি আপনি পানি না রাখতে পারেন তাহলে আপনার গোছা অনেকগুলো মরে যাবে। তো এই যে ক্ষেতগুলো দেখতেছেন, তো এটার মধ্যে একটু পানি একটু সমস্যা হয়ে গেছিলো, কিছু মার গেছে। আবার অতিরিক্ত পানি দিলেও আপনার কী কী সমস্যা হয়, যেমন রোপণের 3 থেকে 4 দিন আপনার 2 সেন্টিমিটার উপরে পানি দেওয়া যাবে না, কারণ ওই শিকড়টা আপনার জমিতে লাগা পর্যন্ত আপনার পানিটা শিথিল রাখতে হবে। এটা রোপণ করার পরে আর কি 3য় দিনের মাথায় একটু পানির পরিমাণটা একটু বেশি চাপ খাওয়ার কারণে কিছু কিছু জায়গায় আপনার এই গুছিগুলা উঠে গেছে বা মরে গেছে। তো সেটার জন্য আমি আবার এইখানেই কিছু চারা বেশি হয়ে গেছিলো, এগুলো রাখা হয়েছে, কারণ আমরা এগুলো জানি যে ধান রোপণ করলে অনেকগুলো এই চারা আপনার পরবর্তীতে আবার গোছা কাটতে হয়, তো সেই জন্য রাখা আছে, রিজার্ভ আছে। তো এটা আবার দেখে দেখে এগুলো ঠিকঠাক করে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আপনি 30 দিনের মাথায় যে আপনি হাতে একটা নিড়ানি দেয় খেতে, সেই নিড়ানি দেওয়ার মাথায় ওই দিনও আপনি এগুলো করতে পারবেন যদি আপনি সজাগ থাকেন। আপনাকে অবশ্যই ধান খেতে নিয়মিত পরিদর্শনে আসতে হবে, এবং আপনার যে 30-40টা দিন এটা আপনাকে রেগুলার আইসা ক্ষেত দেখতে হবে। যদি ক্ষেত না দেখেন তাহলে ক্ষেতের কন্ডিশন বুঝবেন না, যে আসলে কি পরিমাণ কীটনাশক বা কি দিতে হবে না দিতে হবে, সেটা আপনি আন্দাজে কি দিবেন না দিবেন কোনো কাজে আসবে না।
সেই জন্য আপনার নিয়মিত তদারকি করতে হবে, ক্ষেতের সাথে আসা যাওয়া থাকতে হবে, এবং বিশেষ করে হচ্ছে ক্ষেতের সাথে আপনার ভালোবাসা তৈরি করতে হবে। আপনি যদি আপনি জীবনে যে কোনো কাজটাই করেন সেটা যদি আপনার ভালো লাগা থেকে করেন তাহলে হবে না। আপনি মন থেকে ভালোবাসতে হবে। আগাছানাশক আর কি করার সময় হচ্ছে এই দুইটা পদ্ধতিতে করা যায়। সেটা হচ্ছে এক, আপনি হাতে নিড়ানি দিয়ে আপনি আগাছা নির্মূল করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে আপনি চাইলে এই আগাছানাশক আছে যেগুলো বাজারে অনেক কোম্পানিরই অনেক নামে আপনি পাবেন, তো সেগুলো আপনি যদি ইউরিয়ার সারের সাথে মিশাইয়া যখন পানি থাকবে তো পানির সাথে আপনি এই পানি খেতে দেওয়ার এই কারণ হচ্ছে যে এই যে আপনি দেখতেছেন যে কিছু শ্যাওলা পড়ার মতো, মূলত এটা কি শ্যাওলা ফেলবে। শ্যাওলা ফেললে এটাই আপনার সূর্যের আলো বা অক্সিজেন নিচে পৌঁছাবে না, নিচে অটোমেটিক আপনার এই গাছগুলা মরে যাবে। এটাই হচ্ছে ঘাসের বিষের যে আপনার কার্যকরী পদ্ধতি। আপনি যদি, আমি একটা জিনিস খেয়াল করছি যে আপনি পানিটা যদি ঠিকভাবে ক্ষেতের মধ্যে রেখে দিতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে আর কি কোনো রকম হবে না, ঘাস হবে না। এটাই ফর্মুলা একটাই, এটা হচ্ছে পানিটা নিয়মিত আপনার রাখতে হবে, তাছাড়া আর কিছু না। তো এটাই হচ্ছে আপনার যে ধান রোপণের যে ফর্মুলা। আগামী 1 সপ্তাহ বা 15 দিন পরে আমরা এই ক্ষেতগুলা নিড়ানি দেব, সর্বোচ্চ গেলে 20 দিন। ফেব্রুয়ারি, এটা আপনার বাংলাদেশে ফেব্রুয়ারি 14 তারিখের দিকে আমরা দেবো, তখন ফাল্গুন মাসে প্রথম হবে। ওই সময় আপনার এই বাংলাদেশে ম্যাক্সিমাম সময়ই ফাল্গুন মাস, ফেব্রুয়ারি মাসে আপনার শীত চলেই যায় ভাব এরকম। আর তখন একটু গরম পড়বে। আমরা যখন নিড়ানি দিয়ে হালকা কিছু অনুখাদ্য এবং কিছু ইউরিয়া দেব অল্প পরিমাণে, বাস এটাই আপনার গুছিগুলো উঠে যাবে। তো আমরা কি কি দেই সেগুলা আমাদের সাথেই দেখতে পারবেন। তো যদি সুজন এগুলোর সাথে থাকেন, ধান রোপণে আমরা কি কি ব্যবহার করি এবং কি পরিমাণ ফলন পাই সেটাও আপনারা দেখতে পারবেন। তো চতুর্থ পর্বে যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যে চতুর্থ পর্বটা কি বিষয়ে বানাবো, যদি কারো পছন্দের কোনো থাকে। তো ধন্যবাদ সবাইকে। এরপরে যে চতুর্থ একটা পর্ব বানাবো আমরা, সেই পর্বে ধান রোপণের যে আপনার কি কি রোগে আক্রান্ত হয় এবং 30 দিনের মাথায় কি দিব এবং কি কি অনুখাদ্য দিব, এইগুলা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যে একটা এক মানে আপনার 1 বিঘা জায়গায় যে কি পরিমাণ খরচ হবে অনুখাদ্য সেটাও আপনাদেরকে জানাবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুজন এগ্রোর সাথে থাকেন এবং সুজন এগ্রোকে বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর সুজন এগ্রোর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।